বিপন্ন নবান্ন একেবারেই উত্তরোত্তর চাপ বৃদ্ধি করছে জুনিয়র ডাক্তাররা অনশনের মাধ্যমে একদিকে, অন্যদিকে প্রচুর জনসমর্থন তাদের পাশে রয়েছে। অন্যদিকে সিনিয়র ডাক্তাররা গত দিন থেকে একের পর এক ইস্তফা দিতে শুরু করেছেন। কার্যত রাজ্য জুড়ে চিকিৎসকদের গণ ইস্তফা চলছে। এই অবস্থায় নবান্ন বৈঠকে বসতে বাধ্য হলো। তারা নতুন করে রণকৌশল সাজাচ্ছে। তবে ভাববেন না রাজ্য প্রশাসন মানুষের স্বার্থে কোনো রকমের পদক্ষেপ নেবেন, বরঞ্চ উল্টোটাই তারা করার চেষ্টা করবেন বলে অন্তত আমার ব্যক্তিগত মতামত। যেখানে আরো দৃঢ়ভাবে কিভাবে এই কর্মসূচিকে বন্ধ করা যায়, কিংবা যারা এই সমস্ত গণ ইস্তফা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া শাস্তির কোপ কিভাবে নেমে আসে, সম্ভবত তারই একটা চেষ্টা করবেন। এতটা অসংবেদনশীল সরকার ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। পশ্চিমবঙ্গের মানুষকে তাদের কৃতকর্মের ফল ভুগতে হবে, এবং আমার মনে হয় আপনারা যারা ভাবছেন এরপরেই একটা বড় হেস্তনেস্ত হয়ে যাবে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষকে এখনো অনেকটা পথ চলতে হবে, এখনো অনেক দুর্দশার মধ্যে দিয়ে যেতে হবে। পরিবর্তনের আশা অন্তত আমি করছি না, তার কারণ ইলেকশন কিভাবে করানো যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা জানেন। তাই তারা মোটেই চিন্তিত নয় যে ভোটে কি হবে। ভোটে যদি সাধারণ মানুষের রিফ্লেকশন পড়তো তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে গতবারের তুলনায় ভালো ফল করতে পারতো না তৃণমূল কংগ্রেস। সেই কারণেই ভোট নিয়ে তারা একেবারেই চিন্তিত নয়। তারা সম্ভবত চিন্তায় রয়েছে রাজ্যে ক্রমাগত যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, একটা সময় চূড়ান্ত অরাজক পরিস্থিতির না সৃষ্টি হয়ে যায়। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে, ভাবুন, হাসপাতালগুলি থেকে যদি সিনিয়র চিকিৎসকরা তারা গণ ইস্তফা দিতে শুরু করে, কয়েকদিনের মধ্যেই আমাদের এই রাজ্যের পরিণতি কি হতে পারে সেটা একটু আঁচ করে দেখবেন। আপনারা জানেন জুনিয়র চিকিৎসকরা 7 জন মিলে তারা টানা ধর্ণা কর্মসূচি চালাচ্ছেন। যখন খবর রেকর্ড করছি এই নিয়ে তাদের 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কোনো রকমের নরম মনোভাব দেখাচ্ছে না সরকার। আপনাদের সামনে আমি এটাও বলেছিলাম যে শিক্ষকরা, পার্শ্ব শিক্ষকরা তারাও অনশন পালন করেছিলেন বিভিন্ন দিক থেকে, কিন্তু সরকারের উপর চাপ বৃদ্ধি করতে পারেননি। তার কারণ তাদের কাছে তেমন হাতিয়ার ছিল না। কিন্তু জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো রকমের। কারণ জুনিয়র ডাক্তাররা অনশন করছেন এবং সমস্ত সাপোর্ট রয়েছে সিনিয়র ডাক্তারদের। আমি আপনাদের সামনে আগেই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো রকমের নরম মনোভাব না দেখায়, সেক্ষেত্রে সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দিয়ে চাপ বাড়াতে পারে। আর দেখুন, আমার কথার সঙ্গে আশা করি মিলে যাচ্ছে। গত দিনে আরজিকর হাসপাতালের 50 জন শিক্ষক তারা গণ ইস্তফা দিলেন। প্রথমে সেই ভিডিওটা দেখাবো আপনাদের সামনে। দেখলেন বন্ধুরা, আরজিকর হাসপাতালের 50 জন চিকিৎসকরা গণ ইস্তফা দেওয়ার পরেই রাজ্য সরকার নড়ে চড়ে বসে গিয়েছে, এবং প্রশাসনের তরফে নবান্নে কিন্তু তারা একটা বৈঠকেও বসেছিলেন গতকাল এই পরিস্থিতিতে কি করা উচিত। এবং আমার মনে হয় না নবান্ন কোনো রকমের সদিচ্ছা দেখাবেন, বা তাদের সদিচ্ছা মানে সেগুলো শুধুমাত্রই কথায়, বাস্তবে রূপায়ণ করার মতো সদিচ্ছা তারা দেখাবেন কতটা তা নিয়ে যথেষ্টই সন্দেহ। এই পরিপ্রেক্ষিতে শুধু আরজিকর কলেজ নয়, কলকাতা মেডিকেল কলেজের যারা চিকিৎসক, সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও আগাম জানিয়ে রেখেছেন যে তারাও 24 ঘন্টার মধ্যে ধর্ণা কর্মসূচি পালন করতে চলেছেন। অর্থাৎ এই খবর যখন দেখছেন তখন সরকার যদি নরম মনোভাব না দেখায়, হয়তো তারাও গণ ইস্তফা দিতে শুরু করেছে। রাজ্যের কি পরিস্থিতি হবে একবার কল্পনা করে দেখুন। ডাক্তারবাবুরা গণ ইস্তফা দিচ্ছেন, একটা সমাজ কি করে চলতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে একবার কল্পনা করে দেখুন। তবে আপনাদের এবার যে ভিডিওটা দেখাতে চাইবো, গতদিনে আরজিকর হাসপাতালে 50 জন সিনিয়র চিকিৎসক, অধ্যাপক তারা যখন গণ ইস্তফা দিলেন, তাদেরকে গার্ড অফ অনার দিলেন জুনিয়র চিকিৎসকরা। আসুন সেই ভিডিওটা আপনারা দেখুন। জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকদের গার্ড অফ অনার দিচ্ছেন, তার কারণ ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা না করে তারা কেরিয়ারের পরোয়া না করে একেবারে সরকারি চাকরি থেকে গণ ইস্তফা দিচ্ছেন, আর জুনিয়র চিকিৎসকরা তাদের গার্ড অফ অনার দিচ্ছেন। দেখুন সেই ভিডিওটা।
দেখলেন বন্ধুরা, এবার আপনারা বলুন, আপনারা যারা বয়স্ক রয়েছেন, যারা মাঝবয়সী রয়েছেন, আপনারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি ফলো করছেন, কোন দিন দেখেছেন বলুন তো যে জুনিয়র চিকিৎসকরা তারা অনশন করছেন আর সিনিয়র চিকিৎসকরা তাদের সমর্থন করতে গিয়ে গণ ইস্তফা দিচ্ছেন, আবার জুনিয়র চিকিৎসকরা তাদের মতকে সম্মান জানিয়ে গার্ড অফ অনার দিচ্ছেন? এই চিত্র কবে দেখেছেন, কোথায় দেখেছেন? পশ্চিমবঙ্গের কথা ভুলে যান, কোন রাজ্যে এই চিত্র দেখেছেন সেটা একবার ভেবে বলুন। এবং এই চিত্রটাই বলে দেয় যে কতটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে আমাদের এই রাজ্য প্রশাসন, যেখানে সমাজের চিকিৎসকরা পর্যন্ত ইস্তফা দিচ্ছেন, তাতেও হেলদোল নেই আমাদের রাজ্য প্রশাসনের। খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হবেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে। ইচ্ছা না থাকলেও তিনি বাধ্য হবেন, তার প্রশাসন বাধ্য হবেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সমস্ত বিষয়টি মিটিয়ে নিতে। আপনারা জানেন ইতিমধ্যেই মনোজ পান্ত একটা সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে আপনারা ধর্ণা কর্মসূচি, মাফ করবেন, অনশন কর্মসূচি তুলে নিন এবং আগামী 10 দিনের মধ্যে 90% কাজ হয়ে যাবে। দেখুন, 90% কাজ সরকার যেটা মনে করছে সিসিটিভি লাগানো, একটা কোনো বাথরুম তৈরি করা, ওয়াশরুম তৈরি করা, এইটা কিন্তু জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষের মূল উদ্দেশ্য নয়। সাধারণ মানুষের মূল উদ্দেশ্য হচ্ছে গোড়ায় গিয়ে সমাধান করা, এই থ্রেড কালচার বন্ধ করা, রোগী পরিষেবাকে সঠিকভাবে প্রদান করা। কিন্তু সেগুলো আন্তরিকভাবে করতে হবে। একটা রাজ্য সরকার যতক্ষণ না আন্তরিক হচ্ছে, আদতে এই প্রবলেমের সমাধান হতে পারে না। সেই কারণেই ডাক্তার বাদ দিয়ে প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, এমনকি রাজনৈতিক দলগুলো বলতে শুরু করেছে যে দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন থেকে এটা বলতে পারবেন না, তার কারণ তারা অরাজনৈতিক আন্দোলন করছেন বটে, কিন্তু যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর থেকে সরে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো স্বচ্ছতা যে আসবে না, সেটা পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমরা এতদিনে অন্তত সেটা টের পেয়ে গিয়েছি। কেন বলছি, আরো একটা প্রমাণ দেবো। গতকাল আপনাদের দেখিয়েছি যে কতটা নির্মম হতে পারে এই রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনশন করেছিলেন, অনশন কর্মসূচির মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি নিজে বলেছেন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, আমাদের সমর্থন রয়েছে, আমরাও জাস্টিস চাইছি। একদিকে মুখে এই ধরনের কথা বলছেন, আর অন্যদিকে জুনিয়র ছাত্রছাত্রীরা যখন অনশন করছেন তাদের ডেকোরেটার্সদের পর্যন্ত আটকে দিচ্ছেন রাস্তায়, সেই ভিডিও দেখিয়েছি। এমনকি গতকাল আপনাদের যে ভিডিওটা দেখেছিলাম, যে জুনিয়র ডাক্তাররা যখন মাত্র তক্তা, কাঠের তক্তা পোষ তাদের আন্দোলন মঞ্চে নিয়ে আসার চেষ্টা করছিলেন, সেগুলো পর্যন্ত পুলিশ বাধা দিয়ে দিয়েছিল। এবং বাধ্য হয়ে রাস্তায় নেমে ডাক্তাররা, তারা চিকিৎসা ভুলে, তারা পড়াশোনা ভুলে, নিজেদের কেরিয়ারকে ত্যাগ করে তারা মাথায় করে সেই সমস্ত তক্তা পোস্টগুলো বউবাজার থানা থেকে নিজেদের ধর্ণা মঞ্চে নিয়ে গিয়েছিলেন। এই পরিস্থিতি সৃষ্টি করেছিলেন রাজ্য প্রশাসন। কতটা নির্মম রাজ্য প্রশাসন হতে পারে! একজন মহিলা মুখ্যমন্ত্রী মুখ, পুরুষের থেকে নাকি মহিলাদের মন অনেক নরম, পুরুষের থেকে মহিলাদের মন অনেক নাকি করুণ। সেই ক্ষেত্রেই বারবার তৃণমূল কংগ্রেস বলে থাকে যে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মুখ, যদিও এখন দিল্লির আরো একজন মুখ্যমন্ত্রী তিনিও মহিলা, কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার বলে আসতো যে কারণে মহিলা মুখ্যমন্ত্রী মুখ, আজকে তার নিদারুণ রূপটা পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করতে পারছেন। শুধু তাই নয়, আপনাদের দেখাতে চাইবো, ডেকোরেটার্সকে বাধা দিয়েছিলেন, চেয়ার আসতে বাধা দিয়েছিলেন, বায়ো টয়লেট পর্যন্ত লাগাতে দেননি, এমনকি তক্তাগুলো পর্যন্ত ধর্ণা মঞ্চে পৌঁছাতে দেননি। এরপরে গতকাল যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে পানীয় জলের ট্যাঙ্কটিকে পর্যন্ত আটকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। একবার ভেবে দেখুন, মানুষের বেসিক চাহিদা একটা বায়ো টয়লেট, একটা জলের ট্যাঙ্ক, সেটা পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রশাসন আটকে দিয়েছিল রাস্তায়, যাতে ধর্ণা মঞ্চে পৌঁছাতে না পারে। আর এই রাজ্য প্রশাসন নাকি সদিচ্ছা দেখাবে, তারা জুনিয়র ডাক্তারদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলো মেনে নেবেন। আসুন আপনাদের দেখাতে চাইবো কিভাবে একটা জলের ট্যাঙ্কে রাজ্য প্রশাসন আটকে দিতে পারে। সেই রাজ্য প্রশাসনের কাছ থেকে কি কোনো রকমের ফলের আশা করছেন? কোনো রকমের দাবি দেওয়া পূরণগুলো কি এই রাজ্য সরকার করতে পারবে, যারা এতটা নিষ্ঠুর হতে পারে? দেখুন সেই চিত্র। আছে জনগণ ধর্মতলায় খাবার জলের গাড়ি আটকে দিয়েছিল পুলিশ প্রশাসন, তার বিরুদ্ধে মিছিল করে গিয়ে এখন সমস্ত সাধারণ মানুষ, সিনিয়র চিকিৎসক, তারা এই গাড়িটিকে মানববন্ধন করে এখন মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে, অনশন মঞ্চের দিকে। এই মুহূর্তে ধর্মতলায় একটা বৈপ্লবিক কাজ চলছে পুলিশের চক্রান্তের বিরুদ্ধে। অনশনকারীদের জল না খেয়ে মেরে দেওয়ার চক্রান্ত চলছিল। আছে জনগণ। এরপরেই আপনারা বলুন যে এত কিছু করার পরেও কারা ভাবছেন এই রাজ্য প্রশাসন
ডাক্তারদের 10টা দাবি দাবা মেনে নিতে পারবেন। দেখুন, কাগজে কলমে মুখে মমতা বন্দ্যোপাধ্যায় 10টা কেন 1000 দাবি দাবা মেনে নিতে পারেন। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন সেগুলো পালন তিনি কতটা করেছেন রাজ্যবাসী হয়ে আমরা সকলেই জানি। কিন্তু আন্তরিকভাবে যে দাবি দাওয়াগুলো ডাক্তাররা রেখেছেন, 10টা ছেড়ে দিন, একটা দাবি দাওয়া মুখ্যমন্ত্রী পূরণ করবেন কিনা সেটা যথেষ্টই সন্দেহ। তাই সেই জন্যই বলছি, জুনিয়র ডাক্তাররা আজকে আন্দোলন করছেন, সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দিচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলনের পিছনে সমর্থন জানাচ্ছেন, এই সব কিছুই ঠিক রয়েছে। কিন্তু একটা সময় আসবে, আমি আপনাদের সামনে বলছি, একটা সময় আসতে বাধ্য যেখানে জুনিয়র ডাক্তাররা পর্যন্ত বাধ্য হবেন হয়তো বলতে যে দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। যে বক্তব্যগুলো বিজেপি বলে আসছে দীর্ঘদিন ধরে, আমার নিজস্ব বিশ্বাস জুনিয়র ডাক্তাররাও কার্যত দেওয়ালে পিঠ থেকে গিয়ে তারাও একদিন বলতে বাধ্য হবে। জানি হয়তো তাদের সেই ক্ষেত্রে রাজনীতির আঙিনায় রাঙিয়ে দেওয়া হবে, জানি হয়তো তাদের আরো বেশি কপালে দুঃখ জুটবে, কিন্তু সমাধান যদি আপনি করতে চান তাহলে এটাই সমাধান। আপনারা ডাক্তার, আপনারা জানেন যদি জ্বর হয় আপনি প্যারাসিটামল দিয়ে জ্বরের সিমটমটা কমিয়ে দিতে পারেন, কিন্তু রোগ ভালো করতে পারেন না। রোগ ভালো করার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক কিংবা রোগের কারণের উৎসটা খুঁজে সেই ওষুধটা দিতে হবে। প্যারাসিটামল শুধুমাত্রই আপনার উপসর্গ কমাতে পারে, রোগ নিরাময় করতে পারে না। সেই কারণে ডাক্তারবাবুরা আপনারা যে আন্দোলন করছেন, আপনারা শুধুমাত্রই প্রশাসনের কাছ থেকে প্যারাসিটামল চাইছেন, কিন্তু আপনারা দয়া করে এবার অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করুন। প্যারাসিটামল প্রয়োগ যতক্ষণ করবেন ততক্ষণ উপসর্গগুলো কিছুটা সারার চেষ্টা করবে। তাতেও দেখছেন যে সরকারের কিরকম স্ট্যান্ড, প্যারাসিটামল দিয়েও জ্বর কমছে না। এই অবস্থায় আপনারা যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করেন তাহলে কোনোভাবেই এই রাজ্য প্রশাসন সমস্ত কিছু সদিচ্ছা দিয়ে আপনাদের সবকিছু মেনে নেবে, এমন ভাবাটা একেবারেই মূর্খের স্বর্গে বাস করার সমান। তবে অ্যান্টিবায়োটিক বলতে আমি কোনো হিংসার কথা বলিনি, আশা করি সকলেই সেটা বুঝতে পারবেন। আমি সমস্তটাই লজিক এবং রাজনৈতিক এবং সামাজিক পদক্ষেপের কথা বলছি, গণতান্ত্রিক প্রথা মেনে। কোনো হিংসার কথা চ্যানেল ওপেন থেকে আমাদের পর্দায় কখনো শোনেননি, আগামী দিনেও শুনবেন না। কিন্তু নিশ্চিতভাবে রাজনৈতিক লড়াই যেটা সংবিধান আমাদের দিয়ে থাকে সেই বক্তব্য সারা জীবন বলে যাব। তবে সর্বশেষে এসে যে বক্তব্যটা আপনাদের বলবো, গতকাল সিবিআই প্রাথমিকভাবে একটা চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিট জমা দিয়ে বিভিন্ন রকমের বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সত্যি এই বিতর্কের মধ্যে যারা বিতর্কে জড়াচ্ছেন, যারা মনে করছেন সিবিআই অযোগ্য, আমি একেবারেই প্রতিবাদ করব না। তার কারণ আপনাদের মতো করে আমারও এক ফোঁটা ভরসা নেই এই সিবিআই এর ওপর যে তারা নিরপেক্ষ তদন্ত করবে, তারা দোষীদের ধরে আনতে পারবে। এটা আপনাদের মতো আমাদেরও বিশ্বাস হয় না। তার কারণ পশ্চিমবঙ্গে অন্তত ডজন ডজন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেই সিবিআই তদন্ত করে আদতে কোনো ফল তারা দিতে পারেনি। এবং ডেফিনেটলি আপনারা যদি বলেন এর দায়ভার বিজেপিকে নিতে হবে, নিতে হবে। আমার মনে হয় কেন্দ্রীয় বিজেপির এই নীরবতার জন্য রাজ্য বিজেপিকে অনেক কিছু তাদের ত্যাগ করতে হচ্ছে। সে যাই হোক, আপনাদের কিছু তথ্য দিতে থাকবো যে গতকাল শিয়ালদা কোর্টে যে চার্জশিট জমা দিয়েছেন তাতে ধৃত সঞ্জয় ঘোষ সম্পর্কে 11টি মোট তথ্য প্রমাণ দিয়েছেন। দেখুন, আমি বিশ্বাস করি না এই কাণ্ডে শুধুমাত্র এই সঞ্জয় তিনি একা জড়িত। আমি বিশ্বাস করি মিনিমাম 2 থেকে 3 জন বা তারও বেশি সংখ্যক মানুষ জড়িত থাকতে পারে। তার কারণ হচ্ছে একজন মানুষ গলা টিপে ধরলো, একজন মানুষ নাক মুখ টিপে ধরলো, একজন মানুষই হাত পা টিপে ধরলো, একজন মানুষই ধর্ষণ করলো। এইরকম পাশবিক অত্যাচার একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সেটা সিবিআইকে প্রমাণ করতে হবে। যে অযোগ্যতা প্রথম দিন থেকে সিবিআই এর আমরা প্রত্যক্ষ করেছি সেটা কন্টিনিউ হতে চলছে। তবে আপনাদের দেখাতে চাইবো সিবিআই কি কি তথ্য প্রমাণ দিয়েছে এই সঞ্জয়ের বিরুদ্ধে, সেগুলো আপনারা শুনুন। তবে সম্পূর্ণ আশাহত এখনো হবেন না, তার কারণ এটা প্রথম চার্জশিট। তার কারণ এই মুহূর্তে প্রথম চার্জশিটটা 60 দিনের মাথায় যদি জমা সিবিআই না দিত তাহলে এই সঞ্জয় রায় তিনি কিন্তু ছাড়া পেয়ে যেত, সেটা মাথায় রাখবেন। কাজে সিবিআই কে একটা প্রথম প্রাথমিক চার্জশিট জমা দিতেই হতো 60 দিনের মাথায়। তারা 58 দিনের মাথায় এসে সেই চার্জশিট জমা দিয়েছে। না দিলে এই সঞ্জয় রায়ও কিন্তু হাত থেকে বেরিয়ে যেত। সেই কারণে প্রাথমিকভাবে সিবিআই এই চার্জশিট জমা দিয়েছে, আগামী দিনে সাপ্লিমেন্টারি আরো চার্জশিট তারা জমা দেবে। কিন্তু আজকে আপনাদের সামনে যেটা বলবো যে দেখুন, এই সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পিছনে এবং তাকে দোষী সাব্যস্ত এবং তাকে দোষী মনে করার পেছনে 11টি প্রমাণ দিয়েছে সিবিআই। সেই 11টি প্রমাণ খুব দ্রুত আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। প্রথম, সিসিটিভি ফুটেজ থেকেই জানা গিয়েছিল গত 9ই আগস্ট ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় গিয়েছিল ধৃত, সেটা ছিল মূল ঘটনাস্থল। দ্বিতীয়, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার যে ওই রাতে আরজিকর হাসপাতালেই ছিলেন তার মোবাইল ফোনের লোকেশন থেকেই তার প্রমাণ মিলেছে। তৃতীয়, ময়না তদন্তের সময় মৃতের দেহ থেকে ধৃতের ডিএনএ মিলেছে। চতুর্থ,
ধৃতের যে প্যান্ট এবং জুতো পুলিশ উদ্ধার করেছিল তা থেকে মৃতার রক্তের দাগ মিলেছে। 5 নম্বর, ঘটনাস্থল থেকে যে ছোট ছোট চুল পাওয়া গিয়েছিল তা অভিযুক্তর চুলের সঙ্গে মিলে গিয়েছে। 6 নম্বর, ঘটনাস্থল থেকে যে ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার হয়েছিল তা ধৃতর কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ফোনের সঙ্গে যুক্ত ছিল। এখানে উল্লেখ করা জরুরি, ঘটনার রাতে ধৃতকে যখন ঘটনাস্থলের দিকে যেতে দেখা গিয়েছিল তখন তার গলায় ব্লুটুথ ইয়ারফোনটা জড়ানো ছিল, কিন্তু তিনি যখন ফিরে যাচ্ছিলেন ঘটনাস্থল থেকে তখন সেটি তার গলায় ছিল না। 7 নম্বর পয়েন্ট, ধৃতর শরীরের থেকে যে ক্ষতচিহ্ন মিলেছিল দেখা গিয়েছে ধৃতের মেডিকেল পরীক্ষায় 24 থেকে 48 ঘন্টা আগে সেই ক্ষত তৈরি হয়েছিল, অর্থাৎ হিসাব মতো 8ই আগস্ট থেকে 9ই আগস্টের মধ্যেই তৈরি হয়েছিল সেই ক্ষত। 8 নম্বর, অভিযুক্তর শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে সেগুলো নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল। 9 নম্বর, অভিযুক্তের মেডিকেল পরীক্ষা থেকে এরকম কোনো তথ্য প্রমাণ মেলেনি যে তিনি সঙ্গমে অক্ষম। 10 নম্বর, সিএফএসএল কলকাতার রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতার অন্তর্বাসের সেলাই যেভাবে ছিঁড়ে গিয়েছে তা থেকে বোঝা গিয়েছে যে সেটি জোর জবরদস্তির ফলে খোলা হয়েছিল। 11 নম্বর, সিএফএসএল কলকাতার রিপোর্ট অনুযায়ী মৃতা যে কুর্তি পরেছিলেন কোমরের কাছ থেকে সেই কুর্তির দুপাশটা ছিঁড়ে গিয়েছিল, তা টানা হিচড়ার কারণে ছেড়ে গিয়েছে। এই 11টি কারণের প্রেক্ষিতে কিন্তু এই ধৃত সঞ্জয় ঘোষকে দোষী বলে মনে করছে সিবিআই। তবে প্রশ্ন হচ্ছে, এখনো আমরা বিশ্বাস করি না যে তিনি একাই জড়িত। এত কিছু কাজ তিনি একাই করেছেন কোনো রকমের বড় প্রতিরোধ ছাড়া, কোনো রকমের বড় আঘাত চিহ্ন ছাড়া, এটা বিশ্বাস করি না। তবে এরপরে সাপ্লিমেন্টারি হিসাবে সিবিআই কি জমা দেয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে সিবিআইকে চোখ বন্ধ করে ভরসা করি না, একেবারেই ভরসা করি না। অযোগ্য সিবিআই পশ্চিমবঙ্গের মানুষের যে হাল তৈরি করেছে সেটা তৃণমূল যে আমাদের হাল তৈরি করেছে তার সঙ্গে কম্পেয়ার করা যায়। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের অপদার্থতার ফলে পশ্চিমবঙ্গবাসীর যন্ত্রণা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার কারণ, আগেকার তদন্তগুলো ইতিমধ্যেই যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রমাণ করে দিতে পারত তাহলে হয়তো একটা বড় পরিবর্তন সমাজের বুকে আমরা দেখতে পারতাম। কিন্তু যেহেতু এতটা অযোগ্য এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাই পশ্চিমবঙ্গের হাল এইরকম খারাপ হয়ে যাচ্ছে এই রাজ্য প্রশাসনের পাল্লায় পড়ে। আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। তবে একটাই কথা বলবো, এই ধৃত সঞ্জয়, যার বিরুদ্ধে সিবিআই 11টি প্রমাণ দিয়েছে চার্জশিটে, সেই সঞ্জয় গতকাল শিয়ালদাহ কোর্টে দাঁড়িয়ে বলেছেন, হুজুর আমার কোনো দোষ নেই। শুনানির মধ্যে তিনি হঠাৎই বলতে চান যে আমার কিছু বক্তব্য আছে, আমি কি বলতে পারি? জজ সাহেব তাকে অ্যালাউ করার পর তিনি বলেন যে আমি ঘটনার সম্পর্কে জড়িতই নই, আমি এসব ব্যাপারে কিছু জানিনি না। এই হচ্ছে সার্বিক বিষয়। যে কোনো ধর্ষককারী তাদের নিজেদের বাঁচানোর চেষ্টা করতে পারেন, তারা মিথ্যেও বলতে পারেন, সত্যও বলতে পারেন, সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রমাণ করতে হবে। কিন্তু আমরা কখনোই বিশ্বাস করি না এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় একা জড়িত ছিল। আপনারা কি বলছেন? ডাক্তারদের এই গণ অবস্থা রাজ্য সরকারকে কতটা চাপ বৃদ্ধি করতে পারবে? বিশেষ করে জুনিয়র ডাক্তাররা 3 দিন ধরে অনশন করে বসে আছেন, শুনলেই মানে গা শিহরে উঠছে। একদিন উপোস করি মাত্র কালী পুজোর দিন, কি পরিস্থিতি হয় সেটা আমি ভালো করে বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন যারা যারা উপোস করেন। আর আজকে ডাক্তাররা 3 দিনের পরেও এইভাবে উপবাস করে বসে রয়েছেন, কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। তবে জানি না এই খবর যখন শুনছেন তখন কোনো রকমের টনক নড়েছে কিনা রাজ্য সরকারের, কারণ ডাক্তাররা গণ ইস্তফা দিয়ে দিলে এই রাজ্য সরকারের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কি হাল হবে সেটা খুব সহজেই অনুমেয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন অস্ত্র রয়েছে, তেমনি ডাক্তাররাও যে নিরস্ত্র নয় সেটা আপনাদের আমি প্রথম দিনই বলেছিলাম। আশা করি মনে রয়েছে। কি বলবেন আজকের বিষয়ে? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।